আজ জুলাই শহীদ দিবস। এই জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন, আমি ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর সাইমা ফেরদৌস। এরপরেই আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এরপরেই আছেন আমাদের সবার প্রিয় দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই 2024 সালের এই দিনে শহীদ হয়েছিলেন আবু সাঈদ এবং ওয়াসিম সহ অন্তত 6 জন তরুণ। এরপরে পুরো 36 জুলাই পর্যন্ত 1,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য আহত হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। প্রথমে আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করতে চাই, ডক্টর সাইমা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কর্মরত ছিলেন এবং নিজে প্রত্যক্ষ করেছেন, অংশ নিয়েছেন এবং আপনি তখন সাংঘাতিক প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যদি সেই দিনের একটু আগে 16 জুলাই সম্পর্কে একটু বলেন যে 16 জুলাই সেদিন কি ঘটেছিল এবং ওই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠল কিভাবে? শ্রদ্ধা ভরে প্রথমেই স্মরণ করে নিচ্ছি আমাদের জুলাই শহীদ যারা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা সহ যারা আহত আছেন তাদের প্রতিও সমবেদনা দিয়ে শুরু করছি। 16 তারিখের মুহূর্তটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যদি বলি এবং আমার সাথে যাদের আমাদের সমমনা যত শিক্ষক এবং শিক্ষকরা ছিলেন তাদের মনের অবস্থাটা যদি বলি, 16 তারিখটা ছিল আমাদের এর আগের রাত 15 তারিখের যে নির্মম অত্যাচারটা হয়েছিল ছাত্রছাত্রীদের ওপরে, সেদিন আমাদের বাঁধ ভেঙে গিয়েছিল। মানে নির্ঘুম রাত তো তার আগে থেকেই শুরু হয়েছে এবং আপনারা জানেন গত 2 বছরের আগের প্রেক্ষাপট আর এখনের প্রেক্ষাপটটা ঠিক এক না। প্রতিবাদটা কীরকম? প্রতিবাদ আপনি যদি কোটা আন্দোলন 16 জুলাইটা একটা ম্যাচের কাঠির মতো। আমরা যে জায়গায় পেশাজীবী যেখানে আছি সবাই কিন্তু একটা বারুদের স্তূপের মতো এমনিতেই হয়েছিলাম, যার জায়গা থেকে যে কোনো ক্ষোভ আপনি যদি বলেন। তো এখন আমরা প্রত্যেকেই যারা দেখতে পাচ্ছিলাম ছাত্রছাত্রীদের ওপর ওইভাবে নির্মম অত্যাচারটা হলো 15 তারিখে, সেদিন আমাদের মনের অবস্থাটা হচ্ছে আর না, মাঠে নেমে যাব। তো 16 তারিখটা আমাদের জন্য স্মরণীয় এবং টার্নিং পয়েন্টও বটে, যখন ছাত্রছাত্রীদের একটা ন্যায্য দাবির পেছনে আমাদের মতো অসংখ্য আরও অনেক পেশাজীবী মানুষের জন্য, আমি ধারণা করি যে কেবলমাত্র শিক্ষকরা না, সকল পেশাজীবীদের জন্যই ওই 15 তারিখ রাত অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাস বহন করে। এর পরবর্তীতে যখন আবু সাঈদের 15 তারিখ রাতে মূলত টর্চারটা হয়েছে তো বিশ্ববিদ্যালয়কে হল কেন্দ্রিক, কিন্তু ঘটনাটা এরকম, তখন পুরো বাংলাদেশ কেন, বাংলাদেশের যেখানে মানুষ ছড়িয়ে আছে তাদের সবার নজরই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছিল যে কি হচ্ছে। তাতে যখন ওই আর্তনাদের চিত্রগুলা ফুটে উঠলো, সকালবেলা তো পেপার পত্রিকায় চলেই আসলো। আর 16 তারিখে এই আবু সাঈদের এই যে প্রসারিত হাত এবং তাকে লক্ষ্য করে এই পরিমাণ গোলাগুলি, এই কোনোটাই কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় নাই। যে যার জায়গা থেকে যেটাকে আমরা বলি যে সিদ্ধান্ত আমাদের নিয়েছিলাম আমরা এই 15 তারিখ রাতেই যে আগামীকাল আমরা মাঠে নামছি। তো 16 তারিখ আমাদের সকলের জীবনে, বাংলাদেশকে যারা আমরা ভালোবাসি তাদের সকলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। তো ওই দিন আবু সাঈদকে যেভাবে হত্যা করলো, এটার তো ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লো, ছবি ছড়িয়ে পড়লো, তাকে সহ চট্টগ্রামে ওয়াসিম এরকম 6 জনকে সেদিন হত্যা করলো। এই খবরটা আপনারা জানতে পারলেন কখন? রাজপথে তখন আমাদের অলরেডি একটা স্টুডেন্ট আমরা খবর পেয়েছি। আমরা যেমন রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আগামীকাল নামবই, এনাফ। আমাদের ছাত্রছাত্রীদের উপরে এই পরিমাণ বর্বরচিত হামলা হলো। তো আমরা যখন নামবো ভোরবেলায়, তখন আপনারা জানেন যে তখন বাংলাদেশের সময়টা এমন ছিল যে সকাল থেকে আমরা জানি থমথমে পরিবেশ এবং বিভিন্ন চেক পয়েন্টে সাদা পোশাক
পড়ে বসে থাকতো, হামলা করতো, তুলে নিয়ে যাচ্ছে। তো আমাদের সিদ্ধান্ত ছিল আমরা ভোরবেলাই আমরা বিভিন্ন পয়েন্ট থেকে আমরা অপরাজয় বাংলায় চলে যাব ওখানে। তো আমাদের মতো সমমনা শিক্ষকরা যারা ছিলেন, শিক্ষক নেটওয়ার্কের ব্যানার আমরা তখন সবাই সমবেত হলাম। অল্প কয়েকজন তখন ছিলেন, 20-25 জনের মতো। তো সেই মুহূর্তে আমরা যখন একটা মৌন মিছিল দিয়ে শুরু করেছিলাম, সেই মুহূর্তে আমাদের কাছে খবর আসলো যে আবু সাঈদ আর বেঁচে নেই ওখানে। সেখানেই আমাদের মনে হলো যে ক্ষোভ, দুঃখ, রাগ সব কিছু একসাথে, একটা একটা বারুদ সেই মুহূর্তটা। কিন্তু সেই সময় একই সঙ্গে 16 বছর ধরে একটা ফ্যাসিবাদ গোষ্ঠীর লালিত পালিত পুলিশ, সেজন্যই বিভিন্ন বলেছিলাম বাহিনী, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সবাই তো তখন তারাও আপনাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে ছিল। ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, আপনার ভেতরে আগুন জ্বলছে, সেটা তো একদিনের না, সেটা 16 বছরের ক্ষোভ। 16 বছরের ক্ষোভটা কিসের ক্ষোভ ছিল? আপনি 2014-18 থেকে শুরু করে 24, আপনি 3টা আপনি ভোটাধিকার আপনি হরণ করেছেন। আপনি একদিকে মুদ্রাস্ফীতি আছে, অন্যদিকে ব্যাংক থেকে টাকা লুট হয়ে যাচ্ছে, আপনি একের পর এক মিথ্যা তথ্য দেশের মধ্যে দিচ্ছেন। এই যে সমস্ত কিছু মিলিয়ে, তো দুই একটা কেবল বললাম, গুম খুন আপনি কি বলবেন, আপনি আমাদের শাপলা চত্বর থেকে কি বলবেন, পিলখানা থেকে, এই প্রতিটা মানুষ প্রতিটা কর্নারে কিন্তু এই যে আমাদের ভেতরে, প্রত্যেকটা মানুষের ভেতরে যে ক্ষোভটা জন্ম নিয়েছিল, বিরোধী একটা মত প্রকাশ করা মাত্র আপনি দিন শেষে তাদেরকে গালাগালি করেছেন। সমাজে এখানে হয়তো প্রকাশ্যে তিনি সেদিন রাজাকারের বাচ্চা হয়তো বলেছেন, কিন্তু এটা তো প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা পেশাজীবী জানি। আমাদের ভিন্ন মত প্রকাশ করা মাত্র আমাদেরকে একটা ট্যাগ দিয়ে কর্নার করে ফেলা হতো, প্রমোশন, চাকরি, নিঃশ্বাস ফেলবার জোগাড় নেই, মত প্রকাশের সুযোগ নেই। তো একটা স্বাধীন দেশের মানুষকে যখন আপনি মুখ চেপে ধরে রাখবেন, তার ভেতরে ক্ষোভটা তো সে জন্মাবে এখানে। আমরা দেখেছি বিরোধী দলের উপর কি পরিমাণ দমন নিপীড়নটা চলেছে। তো এই সমস্ত ক্ষোভগুলো নিয়েই কিন্তু মানুষ এর পরবর্তী সময় আরেকটা যখন ন্যায্য দাবির পেছনে এই বর্বরোচিত হামলায়, সেই দিনেরটা এরকম আপনি কামান নিয়ে দাঁড়িয়ে আছে, এটা তো শুধু আমি না, এখানে অসংখ্য মানুষ যারা দাঁড়িয়ে আছে আর ভয় পাচ্ছে না, ভয় ভেঙে গেছিল। তো তখন ওই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধেই ছিল সবাই, রাজপথে যারা ছিল, রাষ্ট্রীয় মদতপুষ্ট যতগুলো বাহিনী ছিল তাদের কামানের সামনেই সব দাঁড়িয়ে আছে। মানুষকে আপনি তার যখন ভয় ভেঙে যায়, তখন আপনি আর এই সমস্ত জিনিস দিয়ে আর আটকে রাখা ছাত্র যায় না। জনতা যখন জেগে ওঠে, তাদের সঙ্গে দেশের আপামর জনসাধারণ, আপামর পেশাজীবী মধ্যবিত্ত সবাই যখন একাত্ম হয়ে নামে, যায়, তখন আসলে মায়েরা ভয়ের যখন কারণ নামে, থাকে না। মায়েরা যখন নেমে যায় না, তখন ওই যে যেটা বলে, যে আমরা সেটা বলি যে সরকার আসলে তার প্রস্তুতি ছিল, সে জানে রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে মোকাবেলা করতে হয়, কিন্তু মায়েদেরকে একদম বলে না শোকাতুর মা এবং ক্ষোভে আক্রান্ত মধ্যবিত্তকে যখন ক্ষেপে রাস্তায় নামে, সেটাকে ট্যাকেল সেটাকে দেওয়ার ট্যাকেল প্রস্তুতি দেওয়া তাদের কঠিন, ছিল সেটা না। অতীতেও বিভিন্ন গণ জি, অভ্যুত্থানের জি, সময় আমরা দেখেছি। জি। ডক্টর সাইমা ফেরদৌস, আপনার অভিজ্ঞতা সেদিনের কথা আমরা শুনলাম, আমরা আরও শুনবো। আপনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন এবং আপনি তীব্র প্রতিবাদী একটি ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং পরবর্তী প্রেক্ষাপটগুলো নিশ্চয়ই আমরা আরও শুনবো। এবার আমি জানতে চাই, ডক্টর কামরুল আহসান, আপনি তো একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং তখন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, দীর্ঘদিন ধরে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন ছিল এবং সেই রাতে কি ঘটেছিল, কতটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, যদি সেই বিষয়টা একটু স্মৃতিচারণ করেন। পাশাপাশি এই যে এই দেশে হঠাৎ করে এইরকম একটি স্ফুলিঙ্গ তৈরি হলো, ছাত্র জনতা, গৃহবধূ, সাধারণ মানুষ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই নেমে আসলো একযোগে, এই প্রেক্ষাপটটার ঐতিহাসিক ভিত্তি কি? মানে কিভাবে এই প্রেক্ষাপটটা তৈরি হলো, মানুষ কেন এত রেগে ছিল, ফুঁসে ছিল? আমাদের জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে গণ অভ্যুত্থানের বিষয়টা, এই বিষয়টাকে আমি 16 তারিখের মধ্যে আবদ্ধ রাখা, যেটা আজকে শহীদ দিবস, আমার কাছে মনে হচ্ছে 36 দিনই শহীদ দিবস। কিন্তু আলাদা আলাদা করে আমরা ব্যক্তিকে হয়তো আলাদা করি, কিন্তু আমাদের চেতনাকে যেভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে দাঁড়ানোর যেই প্রতিজ্ঞা, সেটার বিস্ফোরণ ঘটেছে গোটা 36 দিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর তৎকালীন সরকারের ছাত্র সংগঠন পুলিশ সহ ঝাঁপিয়ে পড়ে,
তার প্রতিবাদে একটি মশাল মিছিল বের করে সন্ধ্যায় 15 তারিখ। কিন্তু সেখানে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। তার প্রতিবাদ করতে গিয়ে তৎকালীন উপাচার্যের বাসভবনের দিকে শিক্ষার্থীরা যায়। একটা পর্যায়ে শিক্ষার্থীরা সেখানে বুঝতে পারে যে ছাত্রলীগ এবং এলাকার যে ভাড়াটে গুন্ডারা আছে হেলমেট পরিহিত এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা তাদের আক্রমণ করতে আসছে। তারা প্রাণ ভয়ে উপাচার্যের ভবনের যেই মূল ফটক তার ভিতরে গিয়ে দরজার কড়া নেড়ে চিৎকার করছিল আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা। কিন্তু তিনি অস্বীকৃতি জানালেন। একদিকে হচ্ছে অভিভাবক দরজা বন্ধ করে অরক্ষিত রাখছেন সন্তানকে নিজের ভবনে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, তাদের সবচেয়ে বড় অভিভাবক উপাচার্যের ভবন চত্বরে। সেখানে তারা অত্যন্ত নিরুপায় ছিল। একটি পর্যায়ে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ এবং ভাড়াটে যারা ছিল তারা আক্রমণ চালায়। আমি সেদিন নিউজ 24-এর একটা টক শোতে ছিলাম, শুনে দ্রুত সেখান থেকে চলে গেলাম। ততক্ষণে অনেক আহত শুনতে পেলাম। এনাম মেডিকেলে গিয়ে প্রথম দেখে আমি পৌঁছাতে একটু সময় লেগেছে। রাত 12টা যখন বাজে, তখনই লাইভ হচ্ছিল মালিহা নামলা নামে একজন শিক্ষার্থী, এভাবে আমরা আক্রান্ত হয়েছি, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, বাইরে ছাত্রলীগ এবং ভাড়াটে যারা ছিল তারা সবাই ভবনের যেই বাহিরের ফটকটা ছিল সেটা ভেঙে ভিতরে ঢুকে গেছে। শিক্ষার্থীরা ভবনের ঠিক ওনার দরজার পাশে একেবারেই একজন আরেকজনের গায়ের উপর, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এটা 15 জুলাই রাতের কথা বলছেন? রাতের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আক্রমণের প্রতিবাদ করতে গিয়ে, মশাল মিছিল করতে গিয়ে শিক্ষার্থীরা আক্রমণের শিকার হলে তারা প্রাণ ভয়ে আশ্রয় প্রার্থী হয়। তাদের উপর একই রকম আক্রমণ চালায় এবং আমরা কয়েকজন শিক্ষক ওখানে গিয়েছিলাম। তো আমরা নিজেরাও সে আক্রমণের শিকার হই। ওই ভবনেরই স্টোর রুমে আশ্রয় নিতে হয় 12 জন শিক্ষক, একজন নারী শিক্ষকও ছিল। একজন শিক্ষক চোখ হারায় গুলিতে, শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আমরা এটাকে কালো রাত্রি হিসেবে ধরেছি এবং পরের দিন আমরা দেখেছি এই লাইভ করার পর গোটা বাংলাদেশে এই যে মানুষ পরিবর্তন চায়, সেই জায়গাটায় একটা স্পষ্ট মেসেজ গিয়েছে, এনাফ ইজ এনাফ। এবং আবু সাইদ, আপনি খেয়াল করবেন, তার পরদিনই প্রাণ হারায় এবং বীরের ভেষে সে সমস্ত আন্দোলনকারীদের পক্ষ থেকে এই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুর বিরুদ্ধে 2 হাত তুলে দাঁড়িয়ে গিয়েছিলেন। সে বলতে চাচ্ছেন যে সকলের পক্ষ থেকে আমি প্রাণ দিতে রাজি আছি, কিন্তু তোমাদের দুঃশাসন মেনে নিতে রাজি নই। এই হচ্ছে জুলাই। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, যেটা আপনার প্রশ্নের আমার ধারণা আপনি ঐতিহাসিক প্রেক্ষাপটটার কথাটাও নিয়ে এসেছেন। নানাভাবে আমরা দেখেছি যে এই আন্দোলনের কিছু বৈশিষ্ট্য আছে। বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, ভোকাবুলারির এই পরিবর্তনগুলো জেনজিরা এনেছে। তারুণ্যের যে শক্তি, সেই শক্তিতে বিশ্বজনীন সম্পৃক্ততা এবং মুক্তির যেই উপলব্ধি, এটা নতুন মাত্রায় এই প্রজন্মের মধ্যে আমি দেখেছি। আমি তখনও মাঠে ছিলাম, এখন শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে খুব কাছ থেকে দেখি। তো আমার মনে হয় যে এটা তাৎক্ষণিকভাবে তৈরি হয়নি। এটা শুধু গণতন্ত্র হত্যা নয়, এটা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে দেশটা অর্জন করেছিলাম, আমাদের স্বপ্ন নষ্ট করেছে, বাকশাল হয়েছে, একদলীয় ব্যবস্থা চলে আসছে। আমরা একটা মহান যুদ্ধ এবং অর্জনকে হারিয়ে যেতে দেখেছি। এই বেদনা রীতিমতো আমাদের অন্তরে ধারণ করছি, কষ্ট আমরা পোষণ করছি। আমরা 2-1টি ব্যতিক্রম তৈরি করতে পেরেছি। তারপর 16 বছরে আপনি দেখুন, পরিচয় দিয়ে রাজনীতি করা দল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেটা ছাত্র সংগঠন হোক, যেমন ছাত্র দল, তারা ক্যাম্পাসে ঢুকতে পারেনি। আমি জানি একটা সনদ নেবার জন্য একজন শিক্ষকের পেছনে ঘুরতে হতো, তার নিজের গাড়িতে সেই শিক্ষার্থীকে এনে আবার ক্যাম্পাস থেকে বের করে দিতে হতো। এই কেমন বিশ্ববিদ্যালয়! যারা ওটুকু পেরেছে তারাও খানিকটা ভাগ্যবান। অনেকে তো গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, এখন নদী নালায় লাশ পড়ে থাকতে দেখেছি। এখন দেখুন, যারা
হয় জেলে কিংবা জঙ্গলে। সেই মানুষগুলো যখন দেখলো যে সম্ভবত 6ই জুন 5ই জুন বোধহয় এই বিষয়টা হয়েছে, 18 সনের যেই সংস্কারের যেই ঘোষণাটা ছিল সেটাকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কিন্তু বাতিল করে দেয়। 5 জুন থেকে কিন্তু বেদনাটা শিক্ষার্থীদের মধ্যে আসছে। আসলে 56% কোটা পুনর্বহাল করার এই বেদনা আলাদাভাবে একটি একদিনের সমাবেশকে সম্ভব করতে পারে, কিন্তু এই বিষয়টা যখন কমপ্লিট শাটডাউন কিংবা বাংলা ব্লকেড, আবু সাইদ, আকরামদের, হ্যাঁ, এই যে প্রাণ দেওয়ার, ইয়ামিন, এরকম অনেকে, আমাদের আলিফ, শ্রাবণগাজী জাহাঙ্গীরনগরের এলাকার, এই প্রাণ দেওয়ার জায়গাটা তৈরি হয়েছে এইভাবে যে আমরা দীর্ঘদিনের যে, আমি সেই মহান মুক্তিযুদ্ধের অর্জন থেকে যে বেদনাটা আমরা উত্তরাধিকার হিসেবে বহন করছি, বাচ্চারাও সেটা বহন করছে এখনো, তাদের মধ্যে ধৈর্যের সীমা, ক্যারিং ক্যাপাসিটি যেটা, সেটা লুজ করে গেছে। সেই জন্য ওই 56% কোটার বিরুদ্ধে, কোটা বিরোধী আন্দোলনটা, শিক্ষার্থীদের এই বেদনাটায় সবাই সম্পৃক্ত হয়ে গেছে এবং সকলের বেদনা একত্রিত হয়ে গেছে। ফলে আমার মনে হচ্ছে 71-এর সেই মহান মুক্তিযুদ্ধের যে অর্জন, 90-এর গণতন্ত্রের যে পুনরুদ্ধারের চেষ্টা, 3 দলীয় জোটের যে স্বপ্ন ছিল, যেটারও বাস্তবায়ন হয়নি, যেটা সত্য বললে, যেটা পূর্ণাঙ্গভাবে হয়নি, ছাত্রদের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি, এবং পরবর্তীতে 16-17 বছর ভয়াবহ এক দুঃশাসনের মধ্যে মানুষ কাটিয়েছে। তারা ভাবছে এরকম জীবনের চাইতে হয় মৃত্যু, না হয় নতুন বাংলাদেশ। এই ডাকটা দিয়েছিল তরুণরা কোটা সংস্কারের মাধ্যমে, যেটা এক দফায় সেটাই চলে তো, গেছে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। এই যে নতুন বাংলাদেশ তারা চেয়েছিল এবং সেটা শেষ পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হয়েছি গণ অভ্যুত্থানে বিজয়ের মাধ্যমে। যদিও সেই সময়ে আমাদের অনেকগুলো প্রাণ চলে গেছে, গণহত্যার শিকার হয়েছে অনেকে। আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই আরও শুনবো আমাদের সেই বেদনার গল্প, আমাদের সেই অধিকারহীনতার গল্প এবং অধিকার ফিরে পাবার গল্প। এই পর্যায়ে আমি একটু আমাদের প্রিয় মানুষ, কবি আব্দুল হাই শিকদার, এই যে আবু সাইদ, একটি নিরস্ত্র তরুণ, দুহাত দুদিকে বাড়িয়ে প্রতিবাদ জানালো, তার বুক ঝাঁঝরা করে দিল। এটা কেন এতটা নৃশংস কেন হয়ে উঠল তৎকালীন শাসক গোষ্ঠী? প্রথম কথা হলো যে আবু সাইদের এই আত্মত্যাগ, আমাদের যদি অন্তপক্ষে 1000 বছরের বাংলাদেশ ধরি বা ষষ্ঠ শতাব্দীর থেকে যদি ধরি, মানে লিখিত ইতিহাস যখন থেকে আমরা পাচ্ছি তখন থেকে যে এই ধরনের ঘটনা বাংলাদেশের মাটিতে জীবনে আর কখনো ঘটেনি। ইতিহাসের অসাধারণ এক অধ্যায় উন্মোচিত হয়েছে। এই জন্য আবু সাইদের আত্মদান বা ওয়াসিমের আত্মদান, এই আত্মদানগুলোর সাথে অন্য কোনো আত্মদান মিলানো যাবে না। কারণ এরকম বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে দেওয়া বিস্ময়কর। আমি মনে করি যেটা, সেটা হলো যে আমাদের যে আন্দোলন সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের আপনার যদি ধরি আমরা যে একেবারে আদিকাল থেকে, মাৎস্যনায়ের যুগ থেকে যদি ধরি, তাহলে আস্তে আস্তে আপনি দেখবেন যে আমাদের আত্মসচেতনতার আন্দোলনটা শুরু হয়েছে ইসাখার মাধ্যমে। ইসাখা মোগল আগ্রাসন, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে সামান্য একজন জমিদার হয়ে প্রতিরোধ আন্দোলন দাঁড় করিয়েছিলেন এবং তাক লাগিয়ে দিয়েছিলেন, মোগলদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছেন এই মাটিতে। তারপরে পলাশির মাঠে সিরাজউদ্দৌলা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন। তারপরে হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহর জীবন তো পথে পথে কেটে গেছে, একটা জীবন কোথাও পৌঁছতে পারেনি তারা। তিতুমিরের বাঁশের কেল্লার যে দৃষ্টান্ত, তিতুমির কি জানতেন না যে তার একটা 70-80 জন 100 জন লোক নিয়ে ব্রিটিশ কামানের বিরুদ্ধে তিনি কতক্ষণ লড়বেন? কিন্তু আত্মত্যাগের প্রয়োজন হয়ে পড়েছিল, যেভাবে আত্মত্যাগের প্রয়োজন হয়ে পড়েছিল কারবালার মাঠে হোসেনের। 70 জন সঙ্গী নিয়ে তিনি রুখে দাঁড়ালেন 12,000 সেনাবাহিনীর বিরুদ্ধে। তিনি জানতেন তার পরিণতি কী হবে, কিন্তু এই আত্মত্যাগের দরকার হয়ে পড়েছিল। তো এইভাবে যদি আমরা আরও ক্লোজ হই, ধরেন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যদি না হতো, এই প্রতিষ্ঠা আন্দোলনের নায়ক কে? নবাব সলিমুল্লাহ,
নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, তিনজন তো মূল ব্যক্তি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আর না হতো তাহলে পাকিস্তান আন্দোলন সফল হতো না এই বাংলায়। তারপরে আপনার 52 সালে ভাষা আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারপরে 69-এর গণ আন্দোলন যেটা বলেন, যেটার মূল ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু ভাসানীর চারিদিকে যে শক্তির বলয়টা তৈরি হয়েছিল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাপ্লাই দিয়েছে সেই বলয়। তারপরে আমাদের মুক্তিযুদ্ধের যে ঢেউ, এরকম ঘটনা তো আর কখনো ঘটেনি, জনযুদ্ধে পরিণত হয়ে গেছিল মুক্তিযুদ্ধ। তারপরে আসেন আপনার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় দগ্ধীভূত বাংলাদেশ, যখন আধিপত্যবাদের পায়ের কাছে বিসর্জন দেওয়া হয়ে গেছে, ঘৃণ্যতম এক ফ্যাসিবাদ ডানা মেলেছে। সেই তীব্র ঘৃণ্য ফ্যাসিবাদকে উৎখাত করার ভেতর দিয়ে পরবর্তীকালে পাল্টা কু এবং আবার বাংলাদেশকে মানে 16 ডিসেম্বরের আগের পর্যায়ে ফিরে নেওয়ার মতো অবস্থা যখন হলো, তখন 7ই নভেম্বরের রেভলিউশন ঘটলো। 7ই নভেম্বরের রেভলিউশনটা মূলত ঢাকা কেন্দ্রিক ছিল, কিন্তু এইটা মনে রাখতে হবে যে 1857 সালে আর একবার এই ধরনের ঘটনা ঘটেছিল বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে। আর 7ই নভেম্বরের বিপ্লবের মূল নায়ক কেন্দ্রবিন্দু ছিলেন জিয়াউর রহমান, এবং বাংলাদেশকে উদ্ধার করা হলো। স্বাধীনতা 16 ডিসেম্বরে যে স্বাধীনতা অসমাপ্ত ছিল, সেই স্বাধীনতাকে পূর্ণাঙ্গ দান করা হয়েছিল 7ই নভেম্বর। এই 7ই নভেম্বরের বিপ্লবকে, 7ই নভেম্বরের চেতনাকে ধ্বংস করে ওই যে আপনার 7ই নভেম্বরের পরাজিত শক্তি, তারা বাংলাদেশ দখল করলো আপনার মইনুল ফখরুদ্দিনের আহমদের হাত দিয়ে। দখল করে 2008 সালের একটা ফালতু নির্বাচন, এটা মানে বলা হয় যে একটা মোটামুটি ফেয়ার নির্বাচন। কে বলছে মোটামুটি? আমি নিজে ভোট দিতে অনেকে বলেন একটা পিসফুল ইলেকটোরাল কু, একদম ইলেকট্রাল কু হয়েছে, শান্তিপূর্ণ কিন্তু একটা ইলেকটোরাল কু হয়ে গেছে। আমি নিজে ভোট দিতে পারিনি বলে আপনার ভোট দিয়ে দিয়েছে, মানে রক্তপাত হয়নি, খুনোখুনি হয়নি, কিন্তু ইলেকটোরাল কু এর মাধ্যমে ক্ষমতা দখল করে নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অসভ্য নির্বাচনটিকে মেনে নিয়েছিলেন শুধুমাত্র যে সামরিক শাসন থেকে একটা গণতান্ত্রিক আবহাওয়ায় ফিরে আসুক দেশটা, পরে আমরা দেখব। সেই সুযোগ আর বাংলাদেশের জনগণকে দেওয়া হয়নি। তারপরে যে কটা নির্বাচন, কোনোটা হলো রাতের অন্ধকারের নির্বাচন, কোনোটা বিরোধী দল অংশগ্রহণই করেনি, তারপরে আপনার কোনোটা হলো ডামির নির্বাচন। এই করে পুরা নির্বাচন ব্যবস্থাকে একটা অভিশপ্ত, জঘন্য, ঘৃণ্য, কুৎসিত প্রক্রিয়ায় ফেলে দিয়েছিল। মানুষের আস্থা হারিয়ে গেছিল। এইভাবে দেখতে দেখতে আশাহীন, ভাষাহীন, দিশাহীন মানুষ রাস্তা খুঁজে পাচ্ছিল না। বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপির নেতৃত্বে 15-16 বছর ধরে নিরন্তর সংগ্রাম হয়েছে। আমি নিজে কমপক্ষে 1700-1800 আন্দোলনে সংগ্রামে শরিক হয়েছি। প্রেস ক্লাবের সামনে আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মিছিল, সমাবেশ এমন কোনো দিন নেই যে করিনি। আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছি, কিন্তু পাত্তাই দেয়নি আমাদেরকে। হাসিনার সরকার পাত্তা দেয়নি। মাঝখান থেকে কী হলো, আমাদের 70 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে 15 বছরে, 70 কোট আনকোট। 2000-এর মতো সাংবাদিককে মেরে কেটে ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে, কোনোটাকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, কোনোটা হাসপাতালে কাতরিয়ে মারা গেছে। এরকম শত শত গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আর গণমাধ্যমের যে বাকি অংশ যেটা ছিল, সেইটা ছিল আধিপত্যবাদের পায়ের উপর শেষ দায় পড়েছিল। একদম পদলেহনকারী, চাটুকারিত্ব, দালালি এবং তোষামত কাহাকে বলে, এইটা আমাদের গণমাধ্যমের একটা অংশ দেখিয়েছে। পচে গলে একদম গন্ধ বেরিয়ে গেছিলো এগুলো দিয়ে। সেই রকম অবস্থায় আমরা কিছু মানুষ রুখে দাঁড়িয়েছিলাম। তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি মনে করি যে 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফল, এই ফলের বিস্ফোরণ মুখটা হলো আপনার জুলাই জাগরণ। এটা হলো ওই আন্দোলনের ধারাবাহিকতার বিস্ফোরণ। যেমন আপনি নিজে কিন্তু 1757 সাল থেকে বিচ্ছিন্ন নন, আপনি কিন্তু সিরাজউদ্দৌলার আত্মত্যাগ থেকে বিচ্ছিন্ন না, আপনি কিন্তু আপনার এই পাকিস্তান আন্দোলন থেকে বিচ্ছিন্ন নন, ভাষা আন্দোলন থেকে বিচ্ছিন্ন নন। আপনি এগুলো ধারাবাহিক, হঠাৎ করে আকাশ থেকে কোনো কিছু নাজেল হয় না, একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষ শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী নিপীড়নের ফলে মানুষের যে রাগ ক্ষোভ জমা ছিল সেটা বার্স্ট হয়েছে। এই বার্স্ট হওয়ার টার্নিং পয়েন্টটা হলো, যেমন আমরা জুলাই থেকেই, আমরা তো সবসময় রাস্তায় ছিলাম, কিন্তু জুলাই থেকে একেবারে 36 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমরা রাস্তায় সকাল বিকাল দুপুরে মিছিল করিনি বা প্রেস শহীদ মিনারে যাওয়া। আসলে ওই আন্দোলনটি ফ্যাসিবাদের পক্ষের শক্তির বাইরে সকলের আন্দোলনে পরিণত হয়েছিল। যেমন মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী একটা অংশ ছাড়া বাকি সকলের যুদ্ধে পরিণত হয়েছিল। স্বাধীনতা বিরোধী, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে
1971 সালে স্বাধীনতা বিরোধী আর 24-এর স্বাধীনতা বিরোধী এক শক্তি না। 24-এর স্বাধীনতার দোকানদারি যারা করেছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধের 12টা বাজিয়েছে। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যগুলো কি? মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র, তিনটাকে হত্যা করা হয়েছিল। গুম, খুন, হত্যা, মামলা, ধর্ষণ, একটা বিভীষিকাময় একটা পৈশাচিক জনপদে পরিণত হয়েছিল বাংলাদেশ। এইটা আমাদের তরুণদেরকে ব্যথিত করেছিল। সেই তরুণদের প্রতীক যদি আপনি ওয়াসিম বা আবু সাইদকে ধরেন, তাহলে বুঝতে হবে যে এই তরুণ ঢুকে আমরা রাস্তার থেকে মিছিল করে প্রেস ক্লাবে এসে খাচ্ছিলাম, খায়া আবার বিকালে যাব। এই সময় যমুনা টিভির পর্দায় দেখা গেল আবু সাইদের ওই আত্মদান। আমার মনে আছে আমি দাঁড়াই গেছি, আমার শরীরের ভিতরে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বয়ে গেছিল। আমি বললাম যে হাসিনা শেষ। এবং সেটাই হয়েছে আপনার কাছ এখান থেকে। থেকে 5 তারিখ পর্যন্ত আপনি বলেন কোথায় এই নজির আছে? বৃষ্টির মতো গুলি চলতেছে, টিয়ার গ্যাসের শেল চলতেছে, তার মাঝখান দিয়ে একটা ছেলে পানি বিতরণ করে বেড়াচ্ছে, পানি লাগবে পানি। তারপরে সেই ছেলেটা আমাদের আবিদুল, সে কি বলতেছে? আবিদুল বলতেছে, ভাই আপনারা কেউ কাউকে ছাইরা যায়েন না প্লিজ। এই ডায়লগ তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েও পাওয়া যাবে না। যুদ্ধের মাঠে দাঁড়ায় কথা বলছে। তো এই যে ছেলে মেয়েগুলো প্রাণ দিল, রিয়া গোপ, তারপর সেই ছেলেটি, ছোট্ট ছেলেটি 9-10-এর ছাত্র, মাকে চিঠি লেগে যাচ্ছে আনাস, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। আপনার কাছ থেকে জুলাই গণ অভ্যুত্থান এবং ওই বিভীষিকাময় দিনগুলো এবং সেই সময়ে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আমরা আরও শুনবো। এ পর্যায়ে আমরা আরেকজন অতিথির কাছ থেকে কিছু কথা শুনে নেই। ডক্টর সায়মা, অনেকক্ষণ ধরে আপনি শুনছিলেন, এবার আপনি যদি কিছু বলেন যে ওই আন্দোলনের সময় আমরা দেখেছি যে অনেক মেয়েরা, সাধারণত বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত যে নারীরা থাকেন, যে ছাত্রীরা থাকে, তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে বেরিয়ে আসে বিভিন্ন সময় দেখেছি। কিন্তু একেবারে নিরীহ, নির্দলীয় সাধারণ শিক্ষার্থী মেয়ে, গৃহবধূ, বাচ্চা কোলে নিয়ে বের হয়ে আসছে, এই অভূতপূর্ব সাড়া নারীদের মধ্যে এর আগে তো কখনো দেখিনি। এটা কেন ঘটলো এবং তাদের মধ্যে আপনি যে স্বপ্ন দেখতেন, যে প্রতিবাদ দেখতেন, কেন এটা সৃষ্টি হয়েছিল? আমি একটু এখানে ভিন্ন মত পোষণ করব। আমরা নারীদেরকে যে কোনো গণ অভ্যুত্থান বলেন, সংকট মোকাবেলায় বলেন, ইতিহাস বলে, সবসময় কিন্তু নারীরা সম্মুখে থাকে। এই কথাটা সত্য যে তারপরে তারা হারিয়ে যায়। এখন সম্মুখে থাকে, হারিয়ে যায় কেন, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। বাস্তবতা যদি আমরা না, ওই বাস্তবতা শোনার আগে আমি যেটা জানতে চেয়েছি যে ওই সময় আমরা তো দেখেছি যে অভূতপূর্ব সাড়াটা কেন? 15 তারিখ রাতে মেয়েরা প্রতিবাদী হয়ে উঠলো হলে হলে। তারা কি নৃশংসভাবে নিপীড়ন করলো, জবুথবু হয়ে দৌড়ে যাচ্ছে, আবার তারা রুখে দাঁড়ালো। তারা তো কোনো রাজনৈতিক শক্তি ছিল না, সাধারণ মেয়ে, সাধারণ শিক্ষার্থী। এই সাহসটা কোথায় পেল আপনার কি মনে হয়? আমার কাছে তো সবসময় মনে হয় যে নারীরা এই যে ঢাল হয়ে দাঁড়ানো, আমি এই জন্য 71-এর কথাটা বললাম। 71-এ আপনি খেয়াল করে দেখেন কত অসংখ্য নারীরা ছিল, সাহসী ভূমিকা নিয়ে সামনে ছিল। সেই রচনাগুলো কিন্তু আমরা করি নাই। হয়তো বা ইতিহাস কেবল ওইটুকু শুনতে পছন্দ করে বলে ওইটুকু লিপিবদ্ধ করে, অথবা নারীর বেলায় কত সবসময় ইতিহাস কিন্তু ঐতিহাসিকভাবে কিছু কার্পণ্য করা হয়েছে নারীর সাহসী ভূমিকায়। তবে এই কথা ঠিক, এইবার 24-এর আন্দোলনে এবার আমাদের মেয়েদের ভূমিকা যে কোনো ইতিহাসের যে কোনো সময়ের থেকে অনেক বেশি ছিল। সাধারণ ছাত্রীরা ছিল। এটা হচ্ছে যে দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত আছে আমরা কিন্তু জানি এই যে একটা গণরুম বাস্তবতাটা এটা প্রতি মুহূর্তে ছেলেমেয়েরা কিন্তু দেখেছে। চাকরির বাজারে আপনি বৈষম্য আপনি বলেন, আপনি যে কথাটা বলেন যে মেধার মূল্যায়ন, তাদের ভবিষ্যৎ, যে মুহূর্তটায় তরুণ সমাজকে সে তার ধরে না তার সিদ্ধান্ত সে দিবে, প্রতিনিধি নির্বাচন করবে, সে তার মতো করে কথা বলবে। যে জেনারেশন কথা বলা পছন্দ করে, যে জেনারেশন প্রশ্ন করা পছন্দ করে, সে জেনারেশনকে আপনি মুখ চেপে ধরলেন। এবং সে কারণে যেটা হয়, ছেলেদের থেকেও মেয়েদের, আমি সবসময় জানি মেয়েরা খুব সাহসী হয়। একজন মা যে জন্মদানের যে কষ্ট, 1-এর পর 2, 2-এর পর 3-এও সে সাহস করে, সাহসটা সারা জীবনই মেয়েদের কিন্তু বেশিই থাকে। তো এইবার হচ্ছে সমস্ত প্রতিবাদের মুখে মেয়েরা নেমে আসার কারণ ওই চিরাচরিত নারীর প্রতিবাদীর রূপ। মায়েরা বিনিয়োগ কাকে করে? সন্তানের পেছনে করে। সে টাকাটা জমিয়ে রাখে সন্তানের লেখাপড়ার পেছনে, সে সন্তানকে ভবিষ্যতের জন্য তার তৈরি করে, নিরাপত্তার হিসেবে তৈরি করে। মায়েদের যে বিনিয়োগ,
যে পুঁজি, সন্তান, তার সম্পদ, তার অস্তিত্ব, তাকে আপনি নির্বিচারে গুলি করছেন, কোন মা ঘরে বসে থাকবে? সেটা খুবই বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রীদের মধ্যে, ছাত্রীরা সহ সাধারণ ছাত্রদের মধ্যেও এই দীর্ঘমেয়াদী ক্ষোভ তৈরিতে তৎকালীন ছাত্রলীগের যে সন্ত্রাসী ভূমিকাটা কার্যক্রম, অনাচার সাপ্রেস করে রাখা, সেগুলি কি কোনো ভূমিকা রেখেছিল মনে হয় আমি আপনার? সেটাই বললাম, যে একটা চাপা ক্ষোভ। অ্যাবসলিউটলি। আপনি চিন্তা করে দেখেন গণরুম বাস্তবতাটা। আমি পরবর্তীতে বিভিন্ন সময় ছাত্রীরা তাদের নির্যাতনের কথা বলেছে, তারা শুধুমাত্র তুলে নিয়ে যাওয়া মানে আজকে রাতে তুলে নিয়ে যাওয়া, এই জাতীয় কথাও কিন্তু অনেক ঘটনা, বেশ কয়েকটা ঘটনা আছে। এই আতঙ্কটা কিন্তু সারা দেশের আতঙ্ক একরকম ছিল, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের নিরাপত্তাটা কিন্তু বিশাল রকম হুমকি ছিল। সেই ক্ষোভগুলা কিন্তু তাদের ভেতরে জমানোই ছিল। এবং আপনি কোটা ব্যবস্থা বলেন, সব কিছু মিলিয়েই বলেন, সব কিছু মিলিয়ে নারীদের যে সম্ভাবনা, তাদের প্রতিদিনকার বেঁচে থাকা, তাদের প্রতিদিনকার নিরাপত্তা, প্রতিটা মুহূর্তেই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি করেছিল। সুতরাং প্রতিবাদী হিসেবে আপনি বলেন, নারীর একজন ছাত্রীর ভেতরে মায়ের সত্তাকে বলেন, সব কিছুকে যদি মেলান এবং সব সময় নারীর যে রূপটা, সব কিছু মিলিয়ে তাই আমরা জুলাইয়ের 24-এ আমরা নারীদেরকে কিন্তু সম্মুখে দেখেছিলাম প্রতিবাদী রূপে, সবচেয়ে শক্তিশালী রূপে আমরা বলি। সেই নারীরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে, নারীর ক্ষমতায়নে, দেশের ক্ষমতায়নে, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় আপনার মনে হয় কি যে তারা আবার কি নিজেদেরকে গুটিয়ে নিল, নাকি গুটিয়ে নিতে বাধ্য হয়? 24টা কিন্তু সকলের আন্দোলন ছিল। একদিন আমার মনে আছে শহীদ, আমরা শাহবাগের ওখানে দাঁড়িয়েছি, প্রচণ্ড গরম, তৃষ্ণার্ত একটা ভিক্ষুক, তিনি তার ওই ভিক্ষার সারাদিনের টাকা দিয়ে আমাদের জন্য ছোট ছোট মিরিন্ডা ফান্টা এগুলো কিনে নিয়ে এসে আমাদের হাতে দিচ্ছেন, এবং ওখান থেকে নিয়ে যে আমরা খাচ্ছি। আমাদেরকে নিরাপদে যারা বাসায় পৌঁছে দিতেন রিক্সাওয়ালারা, এই আন্দোলন, এবং বলতেন কি যে একদম নিশ্চিন্তে থাকেন মামা, পৌঁছায় দিয়ে যাব। অ্যাকচুয়ালি তো দিয়েছিলেন, অলিগলি তস্যগুলি ঘুরে আমাদের নামিয়ে দিয়ে যেতেন। এই আন্দোলনটা সবার ছিল, 24 সবার। আমি নারীদের প্রসঙ্গে আসি, তো স্বাভাবিকভাবেই ওই আন্দোলনে যারা অরাজনৈতিক যারা ছিলেন, আন্দোলনের পর তারা একটা গ্রুপ কিন্তু তারা পেছনে ফেলে গেছেন, রাইট? 5ই আগস্টের পরে নারীরা যেটা হয় ঐতিহাসিকভাবে, তারা মনে করে যে সংগ্রামে আমি থাকবো যখন এবার আসন বিন্যাসের হবে, ক্ষমতার হবে, বা দায়িত্ব ওই ক্ষমতার দায়িত্ব নেওয়া হবে, তখন সে পিছু হটে যায়। কারণ যুগ থেকে যুগান্তরে মেয়েদেরকে শেখানো হয়েছে যায় না, পিছু হটতে দুটাই বাধ্য আছে, হয়। দুটাই আছে। কেউ কেউ আসছি, বাধ্য হয়। জি জি, আমি একটা ভাগ, এই ভাগটাতে আসছি। তো মেয়েরা যেটা হয় যে তখন নিজের বলে যে একইভাবে দাবি জানাবে, যে শক্তি নিয়ে সে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সে কিন্তু অপেক্ষা করে নাই। সে ভাবছে যে আমি সেবিকা, এখানে একটা গ্রুপ, যে আমার এইবার দাবি জানানো, আমার তো এখানে তাদের দাবি ছিল, নারীর অংশটা দেওয়ার কথা ছিল, সেখানে থেকে সে সরে এসছে। আরেকটা হচ্ছে যাদেরকে পিছু হটিয়ে দেয়া হয়েছে, সেটা হচ্ছে আপনি দেখেন যুগ থেকে যুগান্তরে, একটা তো হচ্ছে নারীকে ধরা হয় যে এবার তোমার দায়িত্ব শেষ, তুমি চলে যাও, এবার ক্ষমতা আমার, সিদ্ধান্ত আমার, পুরুষতান্ত্রিক সমাজের যে চিরাচরিত রূপ। গত 17টা বছরে যেটা এখনো একটা নতুন মাত্রা যোগ হয়েছে, একটা অসহনীয় মাত্রায় ট্যাগিং এবং বুলিং, এই যে কি লাঞ্ছনা, এই যে কি যন্ত্রণা, এটা মোকাবেলা করে অনেক, এটা পারপাসফুলি মেয়েদেরকে সরিয়ে দেওয়া হয়। এই লাঞ্ছনাটা, এই ট্যাগিংটা নেবার ক্ষমতা সহজ না। এবং মেয়েদেরকে যেটা হয়, পরিবার থেকে একটা চাপ দেওয়া হয় যে বিয়ে কিভাবে হবে, এই একটা সামাজিক প্রেক্ষাপট যেটা অসহনীয় হয় মেয়েদের জন্য। লাস্ট একটা পার্ট আমি যেটা বলবো, যে একটা যদিও এটা জুলাই চেতনার একদম পরিপন্থী, অ্যাবসলিউটলি পরিপন্থী। রাজনৈতিক দলগুলোর কি প্রয়োজন ছিল না যে এই যে মনোনয়নের মাঠে তারা রাজনীতিবিদ হিসেবে মেয়েদেরকে তুলে নিয়ে আসার জন্য? তো ইউ নিড টু হ্যাভ সেপারেট প্ল্যান। ইফ ইউ রিয়েলি মিন টু হ্যাভ উইমেন টু সিট ইন দ্য পার্লামেন্ট, দে নিড টু বি স্ট্র্যাটেজিক পলিসি ডেভেলপমেন্ট। এখন আমরা হয়তো কয়েকজন সাংসদের ক্ষেত্রে, নতুন সাংসদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদেরকে ডেভেলপমেন্টের জন্য চিন্তা করা হচ্ছে। এই যে একটা ডিসিশন ফ্রম দ্য পলিটিক্যাল পার্টিস টু আইডেন্টিফাই দোজ ওমেন, যে জুলাইয়ের আন্দোলনে কারা ছিল, তাদেরকে টেনে নিয়ে আসা, তাদের পৃষ্ঠপোষকতা এবং তাদেরকে তৈরির জন্য একটা প্ল্যাটফর্মে সহায়তা করা, সেটাও তো অনুপস্থিত ছিল। যে কারণে আমরা আন্দোলনের সময়
নারীদেরকে দেখেছি, পরবর্তীতে কিন্তু আমরা নারীদেরকে আর তেমনভাবে ঠিক দেখতে তেমন পাইনি। ভাবে দেখতে পাইনি, কিন্তু এ অবস্থার পরিবর্তনটা আমাদের প্রত্যাশা। এ পর্যায়ে ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনার কাছ থেকে যদি একটু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই প্রেক্ষাপটটা জানতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের সময় এটা কোন কৌশলের অংশ হিসেবে বা কেন রাজনৈতিক শক্তি বা দলগুলিও ফ্রন্ট লাইনে না থেকে তারা পেছনে থেকে আন্দোলনটা করলো? এটা কি তাদের বিশেষ কোনো কৌশল ছিল বা কেনই কৌশল নিতে হলো? জাহাঙ্গীরনগরেও কিন্তু এরকম দেখেছি। আমার শিক্ষার্থীরা, নারী এবং পুরুষ শিক্ষার্থীরা যখন ওখানে আটকা পড়ে যায়, প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করছে, তখন একটা পর্যায়ে এই আক্রমণ করার কিছুটা আগে শিক্ষার্থীরা চেষ্টা করেছিল যে কোনোভাবে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া যায় কিনা, প্রাণ বাঁচানোর ভিক্ষা চেয়েছিল। তো সেখান থেকে প্রস্তাব এসছে নারী শিক্ষার্থী যারা, তাদের যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে তারা চেষ্টা করতে পারে, এরকম একটা আলোচনা হয়েছিল। পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা ছেড়ে যাব না। তারপর উত্তরার রাজধানী স্কুল কলেজের একটা ভিডিও চিত্রে দেখলাম যে মা তার সন্তানটিকে স্কুলে দেওয়ার জন্য এসছে। স্কুলের সময়ের বাইরে তো মার থাকার কথা না, যদি শুধু সন্তানকে নিয়ে যাওয়ার জন্য আসতেন তাহলে কিন্তু তিনি ফিরে যেতেন স্কুল ছুটির পর। সন্ধ্যার সময় মা ছেলে মিলে রাস্তায়। তাহলে তরুণরা এমনভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছিল, ইভেন কিশোররাও মমতার জায়গা থেকে মারা সম্পৃক্ত হয়ে গেছে। আমাদের পুরুষ শিক্ষার্থীরা যেভাবে প্রাণ দেওয়া শুরু করেছিল, নারী শিক্ষার্থীরা সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি যে প্রত্যেকটি মানুষ যিনি পারছে না তিনি শুভকামনা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে আমরা সাথে আছি। ফলে এই রাজনৈতিক দলগুলোর যেই চিরাচরিত কৌশল, এগুলো 17 বছর নানা ধরনের নির্বাচন করে এবং অপশাসনের সকল ব্যাকরণ রপ্ত করে যারা বসেছিল, তাদের কাছে বিএনপি কিংবা এ ধরনের আনুষ্ঠানিক এবং গতানুগতিক কোনো রাজনীতি অপরিচিত ছিল না। তো আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ চেষ্টা করার পরেও মাকে কিংবা নারীদেরকে কর্মীরা যেভাবে সম্পৃক্ত হয়েছে সেভাবে সম্পৃক্ত করতে পারেনি। কারা করতে পেরেছে? তরুণরা। যার কারণে রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে নিজেদেরকে শোকেসিং করার বিপরীতে বাংলাদেশকে উদ্ধার করার একটা মহান ব্রতে সম্পৃক্ত হয়ে পড়েছে এবং অত্যন্ত প্রশংসিত সেটা। মাস্টার মাইন্ড নিয়ে যে কথাগুলো হয়, এটার মাস্টার মাইন্ড আসলে গোটা বাংলাদেশের মানুষ। এই যে 1,500 ছাত্র জনতা রক্ত দিয়ে গেল, তারা শহীদ হয়ে গেল এবং তাদের আর কোনো দায়বদ্ধতা নেই, তাদের প্রতি দায় দরদের বিষয় আমাদের আছে। আমরা কি করছি? অন্তর্বর্তী সরকারের পর তার সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে নির্বাচিত সরকার। নানা সমালোচনা পক্ষে বিপক্ষে করা যাবে। আমি যেমন 1971 সনের অর্জনকে কোনোভাবেই বাকশাল গঠনের মাধ্যমে কলঙ্কিত করি না, ঠিক একইভাবে 24-এর অর্জনকে পরবর্তীতে ভুলভ্রান্তি দিয়ে কুলুষিত করতে চাই না। 24-এ যারা প্রাণ দিয়েছে তারা শহীদ, তারা একটা ইতিহাস রচনা করে গেছে, এটাকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের বেদ বাক্য। এ পর্যায়ে আমি কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশে এই যে কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পী, যাদেরকে সফট পাওয়ার বলা হয়, এই গ্রুপটা 16-17 বছর ধরে এই জুলাই গণঅভ্যুত্থানের মতো ঘটনা ঘটার পেছনে যে নেতিবাচক ভূমিকা রেখেছেন, এই গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ শক্তি যারা গণহত্যা চালালো, যারা পালিয়ে গেল বা তাদের দল যদিও নিষিদ্ধ ঘোষিত, কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, কোনো ভুল স্বীকার নেই। কিন্তু এই যে যারা একটু বুদ্ধিবৃত্তিক কাজ করে, যাদেরকে আমরা একটু মানবিক, একটু উদার, একটু সফট মাইন্ডেড, একটু ভালোবাসাবাসীর লোক মনে করি, তারাও কেউ কোনো অনুশোচনা, ভুল স্বীকার বা ওই ফ্যাসিবাদের এটা যে ঠিক ছিল না, এটা দেখতে পাই না কেন? এই প্রশ্নের উত্তর জমা আছে আপনার আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, এবং সারা পৃথিবীতে একই ক্যারেক্টার। বুদ্ধিজীবী এবং আপনার এই কবি, লেখক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক যা আছে এটা তো বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে পড়ে। এরা বেসিক্যালি এই শ্রেণীটা হলো প্যারাসাইট,
পরগাছা, এরা ওই রাজনীতি যখন দূষিত হয় তখন ওই দূষণ এদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে এদের একটা বিরাট অংশ দলদাসে পরিণত হয়, কেউ কনসালটেন্সি করে খায়। আর কবি লেখকরা তো সাংবাদিকতা করে বেশিরভাগ, এর সংবাদপত্রগুলো হলো কর্পোরেট হাউস দ্বারা আপনার পরিচালিত, সেখানেও তাকে মোকাবেলা করতে হয় নানান ধরনের, তো ইত্যাদি ইত্যাদি। কারণ আর হলো কি খায়েশ, খ্যাতি এবং প্রতিপত্তির লোভ এতটাই ভয়াবহ জিনিস যে এটার জন্য এমন ঘটনাও আছে যে মানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি, তবু খ্যাতি আর প্রতিপত্তি চাই। তো এইটা একটা ব্যাপার। আর তবে এইটা নতুন কিছু ব্যাপার নয়, কারণ আমাদের দেশে যখন 1857 সালের সর্বভারতে আপনার স্বাধীনতা সংগ্রাম হচ্ছিল, যাকে ইংরেজরা ছোট করে বলে সিপাহী বিদ্রোহ, আসলে তো এটা সর্বাত্মক স্বাধীনতা, কার্ল মার্কসের ভাষায় এটা ছিল সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম। এই স্বাধীনতার সংগ্রামে সারা ভারতবর্ষ যখন লড়াই করতেছে হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে, সেই সময় কলকাতার বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল? নিকৃষ্ট দালালের ভূমিকা। আপনার 71 সালে রাজাকার যদি স্বাধীনতা বিরোধীরা যদি রাজাকার হয়, তাহলে ওই সময়কার বুদ্ধিজীবীরাও ছিল রাজাকার, ব্রিটিশ রাজাকার। আপনাকে পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সায়মা। আমরা আপনাদের দীর্ঘক্ষণ ধরে অনেকের অনুভূতি, বক্তব্য, চাওয়া আমরা জানলাম। এই যে জুলাই গণঅভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছে, জীবন দিয়েছে এই দেশের জন্য, একটা পরিবর্তন দেখবার জন্য। কারো কারো অঙ্গহানি হয়েছে, তার মধ্যে কেউ চোখ হারিয়েছে, তার চোখের নিজের দৃষ্টিটা আর সে দেখবে না কোনো দিন এই চোখে। সেই তার চোখটা হারানোর বিনিময়ে আমরা আমাদের দৃষ্টি দিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আপনি এই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে যদি একটু বলেন যে ভবিষ্যৎ, এই যে নতুন প্রজন্ম তাদের জন্য, এই যে নতুন দেশ, নতুন বন্দোবস্ত, আপনার আকাঙ্ক্ষা কী বা তরুণদের জন্য আপনার বক্তব্য কী? আমরা জানি যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময় থেকে সরকারি প্রক্রিয়ায় বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। বাট আমরা যেটা জানি যে আমাদের অভিজ্ঞতা, 17 বছরের অভিজ্ঞতা আমাদের মনের ভেতর আতঙ্ক ধরিয়ে দেয়। তাতে মনে হয় যে দীর্ঘায়িত বিচার প্রক্রিয়া, দীর্ঘায়িত হলে ও যে বলে যে বিচার কাঁদেন নিভৃতে, তো সেই জায়গাটায় আমরা জানি যে কোনো বিচার প্রক্রিয়া দ্রুত আমরা চাই না, ন্যায্য বিচার আমার আকাঙ্ক্ষা, বিচারটা চাই, সুষ্ঠু বিচার চাই, কারো বেশি বিলম্বিত বিচার, বিলম্বিত না। 2 বছর যেহেতু হয়ে গেছে, তাই যেটা হচ্ছে যে ভয় হচ্ছে না, কিন্তু আমাদের অভিজ্ঞতা, 17 বছরের অভিজ্ঞতা তো ভালো না। তো সেই জন্য আমাদের কাছে মনে হয় আমার প্রথম চাওয়াটা সেই জায়গাটাতে বিচারটা চাই, সকল শহীদের কথা চিন্তা করে, আহতদের কথা চিন্তা করে, এবং বাংলাদেশে আমাদের যে তরুণ প্রজন্ম, ভবিষ্যতের বাংলাদেশের কথা চিন্তা করে প্রথমে আমার কাছে মনে হয় বিচারটা চাই। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে এখন আমাদের কাছে সাধারণ, আমরা যারা মানুষ বিভিন্ন পেশাজীবী, তারা এই স্ট্রিট প্রোটেস্টের জায়গা থেকে আমাদের এখন ওয়াচডগ যেটাকে আমরা বলি, যে আমাদের এখন ওই দৃষ্টিতে আনতে হবে। দেখেন, একটা ফ্যাসিবাদী সিস্টেম কিন্তু একদিনে তৈরি হয় না, একটা গণতন্ত্র একদিনে নষ্ট হয় না। তো এই যে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের সজাগ থাকার ভূমিকাটায় আমরা সবাই মনে করছি যে প্রতিবাদের ভাষা বিভিন্নভাবে চিৎকার করছি, প্রতিবাদটা সুষ্ঠুভাবে সমালোচনা, যৌক্তিক সমালোচনার জায়গা থেকে আমাদের দাঁড়াতে হবে। মূল একটা জায়গা সেটা হচ্ছে গিয়ে দেখেন, ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেই যদি একই রকমই দেখেন, এই মুদ্রাস্ফীতি বলেন, এই অর্থনৈতিক বৈষম্য বলেন, ইকোনমিক ইনইকুয়ালিটি থেকেই কিন্তু এই জাতীয় সৃষ্টিগুলো, এই টাইরানিগুলোর সৃষ্টি হয়। সেই জায়গাটায় আমাদের কাছে মনে হয় যে এখনও যদি ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেটের হাতে থেকে যায়, আমাদের অদূর ভবিষ্যতে আবারও কিন্তু এরকম একটা সময়ের ভিতরে অবসম্ভাবী হবে, আমাদের পড়তে হবে সেখানে। তরুণদের ক্ষেত্রে এবং রাষ্ট্রকে লক্ষ্য করে, আমি যেহেতু একজন আপাদমস্তক শিক্ষক মানুষ, আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বেশি যে জায়গাটায় ধ্বংস হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের তরুণ সমাজকে প্রতিবাদী, নীরবে যারা আছে, আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এরা আমাদের ভবিষ্যৎ। এই শিক্ষা ব্যবস্থায় আমাদের সবচেয়ে হতাশার যে জায়গাটা হয়, আমাদের এখন পর্যন্ত কিন্তু এমন কোনো শিক্ষানীতি প্রয়োগ হয় নাই যেখানে আপনি বলতে পারবেন যে শিক্ষানীতিটার ভেতরে একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার দর্শন নিয়ে কথা বলা হয়। আমরা জানি না যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষানীতি, কারিকুলাম, সাবজেক্ট কোথায় যাচ্ছি, আমরা কি তৈরি করতে চাচ্ছি। আমরা কি কেবলমাত্র ওই পাঠ্যপুস্তক মুখস্থ করেন, এই মেধার জন্যই তো আন্দোলনটা হয়েছে, মেধার অধিকারের জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মূল লক্ষ্য হওয়া উচিত ইমোশনাল লিটারেসি।
আমাদের ছেলে মেয়েগুলো আমরা সকলে মিলে ভালো কিভাবে থাকতো, ইমোশনাল ওয়েলবিংটাকে পাঠ্যপুস্তকের যতক্ষণ না শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে না পারবো, এই অস্থিরতা, এই মানসিক শান্তি প্রশান্তি না হলে আপনি সিজিপি দিয়ে একটা জাতি গঠন করা যাবে না। নিশ্চয়ই সামগ্রিকভাবে আমরা এগিয়ে যাব। ডক্টর কামরুল আহসান, আপনি যদি বলেন যে একজন শিক্ষক হিসেবে, যেটা ডক্টর সাইমা বলছিলেন যে বাংলাদেশের শিক্ষার কি অগ্রগতি চাই, মাননীয় প্রধানমন্ত্রীর আচরণে রাজনীতিবিদদের একটা যে প্রতিবিম্ব আমরা দেখতে চাই, যে পরিবর্তন, এইখানে রাজনীতিতে কি পরিবর্তন আপনার প্রত্যাশা, তরুণদের মধ্যে কি পরিবর্তন প্রত্যাশা করেন, এই যে ভার্চুয়াল মিডিয়ার জগতে কি করে আমাদের সন্তানদের আমরা জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ মুখী করতে পারি? বর্তমান সরকারের চ্যালেঞ্জটা আগে যে কোনো সরকারের চাইতে একটু বেশি মনে হচ্ছে। এই জন্য এখানে আসলে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা তো একটা সংকট আছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ইতিহাস যদি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন হয়েছে, সেখানে অন্য রাজনৈতিক আদর্শে বিশ্বাসী পেশাজীবী সংগঠন থেকে একজন লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাওয়া যায়নি। প্রায় 1,500 থেকে 2,000 শিক্ষক নিয়োগ হয়েছে সেই সময়ে। তাহলে শুধু মেধাবী কি একটি রাজনৈতিক আদর্শে বিলং করে এরকম আছে? বোধ হয় না। আমরা এ থেকে বের হয়ে আসতে চাই। এই 1,500 ছাত্র জনতা রক্ত দিয়েছে শিক্ষক, এবং এমন একজন শিক্ষকের কাছে পড়তে চায় যিনি ভালো শিক্ষক। আমরা এই ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করার জন্য 1000টি কাজ করার প্রয়োজন নেই, 2-1টি কাজ করে গেলেই ইতিহাস মনে রাখবে। আমরা বেনজির মতিউরকে দেখেছি প্রতিষ্ঠান প্রদান। আমি বিশ্বাস করি তার ওই ভবনের নৈশ প্রহরীর জীবন তার চাইতে অনেক শ্রেয়। তাহলে শুধু মেধা নয়, নৈতিকভাবে আলোকিত মানুষ তৈরি করতে হবে। সেই জন্য দরকার নির্ভরযোগ্য ইতিহাস পাঠ করার একটা সুযোগ তৈরি করে দেওয়া। এই সরকারের জন্য একটা অসাধারণ সুযোগ এসছে, এবং সরকার প্রধানের যেই ল্যাঙ্গুয়েজ এবং ওনার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, সকলে পাশে এসে দাঁড়ালে বোধ হয় এটা সম্ভব হবে। আরেকটি কথা বলি, দেখুন আমরা পলাশীর সেই ইতিহাস, কবি হাই ভাই আমার খুব প্রিয় মানুষ, বারবার ওখানে গিয়েছেন। সেখানে তো আমরা দেখেছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ঢুকে বাণিজ্যিক অর্থনৈতিক নির্ভরতা তৈরি করে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। এবং সে সময় গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল বঙ্গোপসাগর অঞ্চল এবং বাংলার সম্পদ। ভূরাজনৈতিক কাঠামোর অভিন্নতা কিন্তু এখনও বিরাজমান। মনে রাখতে হবে 16-17 বছর আমরা যে কারণে প্রচণ্ড রকমের মনোদহনে ভুগেছি, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা যে কারণে গিয়েছে, সার্বভৌমত্ব। আমাদের মনে রাখতে হবে যে এখন প্রক্সি ওয়ারের যে সময় চলছে, হয়তো তলোয়ার আর ঘোড়া নিয়ে মাঠে যুদ্ধ হয় না পলাশীর প্রান্তরের মতো, কিন্তু প্রক্সি ওয়ার তো চলমান, স্নায়ুযুদ্ধ চলমান। আমরা দেখেছি ওয়াশিংটন, বেইজিং কিংবা দিল্লি সবাই উপস্থিত। একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ফরাসি বণিকরা ছিল। তাহলে মনে রাখতে হবে যে সার্বভৌমত্ব হচ্ছে 24-এর এই যে 36শে জুলাই বলা হয়, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে একটা সার্বভৌম দেশ এবং সঠিক ইতিহাস শেখা, নৈতিকভাবে আলোকিত মানুষ হওয়া, শুধু গ্রেড অর্জন নয়, একজন পার্সন হয়ে ওঠা। এই জায়গাটায় একটু যদি কন্ট্রিবিউট করতে পারেন এই সরকার, সবচেয়ে বড় প্রতিদান হবে 1,500 ছাত্র জনতার যেই অবদান, যে আত্মদান, সেটার প্রতি। খুব চমৎকার করে বলেছেন। তবে শুধু সরকার নয়, সরকার একা কিছু পারে না, আমাদের নিয়েই সরকার। কবি আব্দুল হাই শিকদার, একটা দেশের গণতন্ত্র রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা অনেক, গণতন্ত্র ধ্বংসেও তাদের ভূমিকা অনেক, আমরা অতীতে দেখেছি। ফ্যাসিবাদ তৈরিতে তাদের ভূমিকা দারুণভাবে সমালোচিত, প্রস্ফুটিত হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু এখন এই পরিবর্তিত বাংলাদেশে এই যে শহীদ দিবসের চেতনায় আপনি কেমন গণমাধ্যম হলে সেটা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকার পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, সর্বোপরি দেশের পক্ষে বাংলাদেশপন্থী হতে পারে? আমরা জুলাই জাগরণের পরে যেটা প্রত্যাশা করেছিলাম গণমাধ্যমে, সেটা হয়নি। গণমাধ্যমগুলো দীর্ঘদিন যাবৎ আপনার সরকারের পদলেহনকারী ভূমিকায় ছিল। বেশিরভাগটা, সবগুলোই না, বেশিরভাগটা 99% আর কি, একেবারে পদলেহনের ভূমিকায়। এই ভূমিকার থেকে যখন এই সরকারটার পতন হলো হাসিনার এই ফ্যাসিবাদী দুঃশাসনের, তখন যারা আসলো ক্ষমতায় তারা এসে ওই মাথাটাকে ফেলে দিছে, উপরের থেকে একটা মাথা বসিয়ে দিয়েছে। ধরেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা একজন ভাইস চ্যান্সেলর প্রয়োগ করলো, যিনি তার নিজের লোক বা আমাদের আদর্শের লোক বা বিপ্লবের লোক।
মেশিনারিজ সব ভিতরে অবিকৃত। তো কিয়া হোগা, যা হওয়ার সেটাই হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম দ্বারা আবারও আক্রান্ত হতে যাচ্ছে এই বর্তমান সরকার, কারণ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখানে যথেষ্ট অদক্ষতা দেখতে পাচ্ছি আমরা। উপরের থেকে একটা লোক বসাই দিলে সব কিছু সমাধান হয় না, আরও কিছু কাজ আছে। গণমাধ্যমগুলো হলো আধিপত্যবাদী শক্তির এক একটা দুর্গ। ঠিক একই হলো এডুকেশনে। আপনি বাংলাদেশে বহুদা বিভক্তি এডুকেশন ব্যবস্থা। একদিকে মাদ্রাসার ছাত্ররা এক ধরনের পড়াশোনা করতেছে, আবার জেনারেল এডুকেশন এক ধরনের, আবার যারা একটু টাকা পয়সা আছে তারা কিন্ডারগার্টেন ইংরেজি মাধ্যমে পড়তেছে। এই জগা খিচুড়ি শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনার জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন? আপনাকে যেটা করতে হবে, জেনারেল এডুকেশনকে নৈতিক শিক্ষা দিতে বাধ্য করতে হবে। আবার যারা ধর্মীয় শিক্ষা নিচ্ছে তাদেরকেও টেকনিক্যাল এডুকেশন দিতে বাধ্য করতে হবে আপনাকে। এবং সব কিছু মিলে একটা কংক্রিট একটা হাইওয়ে তৈরি করতে হবে এডুকেশনের। সেই হাইওয়ে যদি তৈরি করা না যায়, বাংলাদেশের এই দুর্গতি দূর হবে না। 3 নম্বর হলো ইনফরমেশন পলিসি। 56 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ইনফরমেশন পলিসি হয়নি। এই 3টার কোনো পলিসি বাংলাদেশে নাই। তাহলে আপনি কি চাচ্ছেন আর তারা কি প্রোডাকশন দিচ্ছে? জুলাই জাগরণের আজকের এই দিনে আমি জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি বেশ কয়েকবার আবু সাঈদের কবর জিয়ারত করতে গেছি। আবু সাঈদকে নিয়ে আমার নিজের কবিতাও আছে, 16 তারিখেই ছাপা হয়েছিল। কবিতার নাম হলো জুলাই বাংলাদেশ। আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিঃশেষ, জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্না রোদ ভাতের থালায় নুন, তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের। গুমপুরিতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাঈদ, তোমাকে কুর্নিশ। চমৎকার। আপনাকে কবি হিসেবে আমরা পছন্দ করি, শুরুতেই বলেছিলাম। শেষে এসে এই কবিতা পড়ার মাধ্যমে আপনি তারই স্বাক্ষর রাখলেন। আমরা এই জুলাই জেগে থাকবে, বাংলাদেশ বেঁচে থাকবে, আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। আপনারা 3 জনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ কাজে নানান সময় সম্পৃক্ত থাকেন, অত্যন্ত ব্যস্ত মানুষ। তারপরও আপনারা আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের অতিথিদের কথা শুনলেন। তাদের কথায় এই দেশে কীভাবে ফ্যাসিবাদ এলো, কিভাবে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হলো এবং সেইখানে কি বেদনাময় কাব্যগাথা রচিত হয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, কোনো কিছুই বাদ যায়নি তাদের কথা থেকে। সর্বশেষ কবি আব্দুল হাইয়ের যে কবিতা, জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, জুলাই জেগে থাকলে বাংলাদেশ জেগে থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান।